প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি এবং তোমাদের সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় অবস্থান করছো। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি হচ্ছে মূলত মাস্টার্স যে MA ক্লাসের শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে তোমাদেরকে আমি ভাষা দর্শন সম্পর্কে পড়িয়ে থাকি, যেটার কোড হচ্ছে 311701। তোমরা জানো শিক্ষার্থীরা, যখন আমরা ক্লাসরুমে ক্লাস করতাম তখন তোমাদের সাথে আমার অনেকগুলো অধ্যায়ের উপরেই ক্লাস হয়েছে এবং অনলাইনে তোমাদের সাথে আমার একটি ক্লাস হয়েছে এবং গত ক্লাসে আমি তোমাদের হচ্ছে জেএল অস্টিনের বাচন সংক্রান্ত যে ক্রিয়া মতবাদটি আছে সেটা পড়িয়েছিলাম। আজ আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে, তার আগে তোমাদের একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। যে তোমরা জানো যে তোমাদের সিলেবাসে দুইটি পার্ট আছে। একটি হচ্ছে গ্রুপ এ, যেটা টেক্সট হচ্ছে ডব্লিউপি আলাস্টনের ফিলোসফি অফ লিঙ্গুইস্টিক্স। এটা এই গ্রুপ এ থেকে আমি গ্রুপ এটা আমি পড়িয়ে থাকি। আর গ্রুপ বি, যেটা টেক্সট হচ্ছে বিগিনস্টনের ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শাহিন আক্তার বানু ম্যাডাম অধ্যাপক, উনি পড়িয়ে থাকেন। আসো আমরা আজকে নতুন যে আলোচনার বিষয় সেটা জেনে, সেটা হচ্ছে অর্থের বিভিন্ন মাত্রা। এর মধ্যে আমরা হচ্ছে অস্পষ্টতা এবং হচ্ছে দ্ব্যর্থকতা এটা পেয়ে থাকি। আজকে আমরা অস্পষ্টার কিছু অংশ আলোচনা করব। পরবর্তীকালে ক্লাসগুলোতে আমি হচ্ছে অস্পষ্ট দিয়ে বাকি যে এগুলো আছে, পড়াটা আছে, সেটা আমরা কমপ্লিট করব। তো আসো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা জানো যে অর্থ নিয়ে কিন্তু আসলে ভাষা দার্শনিকরা আলোচনা করেছেন। তো অর্থ শব্দটি আমরা কিন্তু দৈনন্দিন জীবনে নানা প্রেক্ষিতে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। আর এই বিভিন্ন ধরনের ব্যবহার থেকেই শব্দে, অবশ্যই বচনে ব্যবহৃত শব্দে, নানা ধরনের অস্পষ্টতা ও দ্ব্যর্থকতার উদ্ভব ঘটে। আপাত দৃষ্টিতে দার্শনিকরা অস্পষ্টতা ও দ্ব্যর্থকতাকে বচনে ব্যবহৃত শব্দের দুটি অবাঞ্ছিত বৈশিষ্ট্য রূপে চিহ্নিত করে থাকেন এবং তারা কিন্তু এই দুটি বিষয় নিয়ে আলোচনার প্রয়াস পান। কেননা বচনে ব্যবহৃত শব্দ অস্পষ্ট ও দ্ব্যর্থক হলে বোধিত বা ব্যক্ত বিষয়টি আসলে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে দেখা যাবে যে শব্দের অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা একেবারেই অর্থহীন নয়। আমরা এটা যখন নেক্সট ক্লাসে এটা পড়বো, কেন এটা প্রয়োজন, অস্পষ্ট এবং দ্ব্যর্থকতা। সামাজিক ও রাজনৈতিক জীবনে অনেক ক্ষেত্রে শব্দে অস্পষ্ট ও দ্ব্যর্থকতা যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, অস্পষ্ট প্রতিশব্দ। সাধারণ ভাষায় অসংখ্য অস্পষ্ট বা ভেগ শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায়। কোন কোন দার্শনিক, যেমন বার্ট্রান্ড রাসেলের মতে, সাধারণত সব শব্দই কম বেশি ভেগ বা অস্পষ্ট। কিন্তু প্রশ্ন হলো, ভেগ বা ভেগনেস শব্দের বাংলা প্রতিশব্দ কি? ভেগনেসের বাংলা প্রতিশব্দ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে দার্শনিক মহলে। এর বাংলা প্রতিশব্দ হিসেবে অস্পষ্টতা, অনির্দিষ্টতা, অনির্দেশতা, অনির্বচনীয়তা, আভিমুখ্যহীনতা এবং শিথিলার্থতা, এই 6টি শব্দকে বিবেচনা করা হয়। আসলে আমরা একটু দেখে নিই যে ভেগনেস বা ভেগ, যেটা আমরা কোন অর্থ, এটা বাংলা আমরা কি হিসেবে ধরবো, বা প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু ভাবে আসলে ভেগ থাকে, ভেগ হয়ে যায় অস্পষ্ট। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা দেখব যে অস্পষ্টতা। সাধারণভাবে ভেগের প্রতিশব্দ অস্পষ্ট এবং ভেগনেসের প্রতিশব্দ হিসেবে অস্পষ্টতার বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। সম্ভবত বেশিরভাগ মানুষই অস্পষ্ট এবং অস্পষ্টতাকেই আলোচিত শব্দ দুটির প্রতিশব্দ হিসেবে গ্রহণ করার পক্ষপাতী। কাজেই অস্পষ্ট এবং অস্পষ্টতার দাবি সব থেকে জোরালো বলে আমরা ধরে নিতে পারি। আমরা যখন বলি তোমার কথাটি অস্পষ্ট, তখন এর দ্বারা এ কথাই নির্দেশ করি বা বোঝাতে চাই যে তোমার বক্তব্য স্পষ্টভাবে ব্যক্ত হয়নি। তাই আমরা বলতে বাধ্য হই, তোমার বক্তব্য বুঝতে পারছি না, বা স্পষ্ট করে বলো, স্পষ্ট করে লিখে দাও। তাই তার মাথায় টাক পড়েছে, তিনি মধ্যবয়সী, এসব বচনকে কিন্তু আমরা স্পষ্ট বলি না। আমরা বলি তোমার বক্তব্য অস্পষ্ট। মধ্যবয়সী বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ তা আরো স্পষ্ট করে বলো। এ থেকে বোঝা যাচ্ছে যে অস্পষ্ট বা অস্পষ্ট শব্দ বা বক্তব্যের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি প্রযোজ্য। এর দিক থেকে ভেগ এবং ভেগনেসের বাংলা প্রতিশব্দ রূপে অস্পষ্ট এবং অস্পষ্ট তাকেই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়, এবং বেশিরভাগ মানুষই কিন্তু এই ভেগের প্রতিশব্দ হিসেবে অস্পষ্ট তাকেই মনে করে বা তারা গ্রহণ করে। অনির্দিষ্টতা। ভেগনেসের বাংলা প্রতিশব্দ রূপে অনির্দিষ্টতা শব্দ ব্যবহৃত হতে পারে যখন কোনো বচনে নির্দিষ্ট করে কোনো উক্তি করা না হয়, তখন স্বয়ং বচনটাই কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়।
এর উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ধরো যে অনেকগুলো ছাত্রের মধ্যে কোনো একটা কারণে হচ্ছে ঝগড়া হলো বা কোনো আন্দোলন হলো, সেক্ষেত্রে কোনো সরকার যদি সেখানে একটা প্রেস নোট দিয়ে বলে যে এখন এটা বন্ধ করতে হবে সেই ঝগড়াগুলো, এবং আগামীকাল হচ্ছে সন্ধ্যা পর্যন্ত সান্ধ্য জারি করা হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কারা হচ্ছে এটার পিছনে কি কারণ আছে, কেন সান্ধ্য জারি করা হলো, ছাত্ররা ঝগড়া হলো, তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হলো কিনা, তাদের কেউ আহত হলো কিনা, সেগুলো কিন্তু এখানে কোনো বিষয় কিন্তু উল্লেখ করা হয় না। একটা অনির্দিষ্টতা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু ভেগনেসের প্রতিশব্দ হিসেবে এটা অনির্দিষ্টতাও কিন্তু ব্যবহার করে থাকা হয়। অনির্দিষ্টতা, কখনো কখনো অনির্দিষ্টতা শব্দটিও ইংরেজি ভেগনেস শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং হয়েও থাকে। অনির্দিষ্টতা শব্দটি কিন্তু পূর্বোক্ত যেমন অনির্দিষ্ট শব্দের চেয়ে বেশি জোরালো। যেমন কত বছর বয়সে একজন লোককে মধ্যবয়সী বলা যাবে তা পুরোপুরি অনির্দিষ্ট বা ভেগ। 50 বছরের একজন লোককে মধ্যবয়সী বলা হলে 51 বা 55 বছর বয়সের লোককে কি বলা হবে তা কিন্তু অনির্দিষ্ট। অনুরূপভাবে কারো উচ্চতা 6 ফুট, তার চেয়ে বেশি হলে তাকে যদি লম্বা বলা হয়, তাহলে 6.25 ফুট উচ্চতার অধিকারী ব্যক্তিকে কি বলা হবে? লম্বা বলা হবে না খাটো বলা হবে, তা কিন্তু অনির্দিষ্ট বা ভেগই রয়ে গেল। এখানে সুস্পষ্টভাবে কত বছর বয়সী লোককে মধ্যবয়সী বলা যাবে তার কোনো নির্দেশ নেই, আর এই কারণেই তা অনির্দিষ্ট। কাজেই ভেগনেসের বাংলা প্রতিশব্দ হিসেবে অনির্দিষ্টতাই অপেক্ষাকৃত বেশি জোড়া বলে ধরে নেওয়া যেতে পারে। এবং তোমরা দেখবে দৈনন্দিন জীবনে কেমন আমরা আসলে এরকম অনেক ধরনের কথাই বলি, বেশিরভাগ কথাই কিন্তু এরকম অস্পষ্ট থেকে যায়। তোমরা দেখো যেখানে একটু আগে যেটা বললাম যে আসলে লম্বা আমরা কতটুকু ক্ষেত্রে লম্বা বলি, এখানে তো দুইটা লোকে কিন্তু মোটামুটি লম্বা, আমরা কিন্তু উনি যদি না থাকে তাহলে উনাকে কিন্তু লম্বা বলতে পারি। কারণ এটার ইয়াটা কি হবে, বাউন্ডারিটা কোথায় যাবে সেটা কিন্তু আসলে এখানে অনিশ্চিত। কাকে আমরা লম্বা বলবো, ওনাকেও তো লম্বা আমরা বলতে পারি। আবার দেখো মোটার ক্ষেত্রে দেখো এখানে উনার মোটাত্ব বা উনার মোটা, আমি কাকে বলবো যে উনি মোটা বা কি হিসেবে বলবো সেটাও কিন্তু আমরা অস্পষ্ট থেকে যায়। অর্থাৎ একটা কিন্তু অস্পষ্ট একটা বাউন্ডারি থাকে এদের মধ্যে, যে বোঝা যায় না যে আমরা কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটা আমরা বুঝতে পারি না। তারপর 4 নম্বর দেখো অনির্বাচনীয়তা। আক্ষরিক অর্থে বা বচনের অতীত যে বক্তব্য বিষয়কে বচনের মাধ্যমে ব্যক্ত করা যায় না তাই অনির্বাচনীয়। ভারতীয় মহাবৈদান্তিক আচার্য শঙ্কর যখন ব্রহ্মের স্বরূপ নির্ণয় করতে গিয়ে ব্রহ্মকে অনির্বাচনীয় বলে নির্দেশ বা ঘোষণা দেন, তখন তার এই বক্তব্য ভেগ হয়ে পড়ে। তিনি মনে করেন যে ব্রহ্মকে যেমন সৎ বা অস্থিতিশীল বলা যায় না, তেমনি অসৎ বা অনস্থিতিশীলও বলা যায় না। তাহলে ব্রহ্ম কি সদাসৎ, ব্রহ্ম কি একাধারে সৎ ও অসৎ? এর উত্তরে শঙ্করাচার্য বলেন যে ব্রহ্ম যেমন সৎ নন তেমনি তিনি অসৎ নন, একইভাবে তিনি শতাশত নন। তাহলে ব্রহ্ম অনির্বাচনীয়, আর এই অনির্বাচনীয় ভেগ হতে বাধ্য। অনুরূপভাবে প্রখ্যাত বিশ্লেষণী দার্শনিক তোমরা জানো জর্জ এডওয়ার্ড মুর, ভালো যে আমরা ভালো গুড এটা সংজ্ঞা সম্পর্কে বলেন যে ভালো একটি সরল ধারণা বলে তার কোনো সংজ্ঞা দেওয়া যায় না, তাকে উপলব্ধির মাধ্যমে বুঝে নিতে হয়, তখন তার এই বক্তব্য কিন্তু ভেগ হয়ে পড়ে। শঙ্করাচার্যের মতো মুরও এখানে অনির্বাচনীয়তার এর সাহায্য নিয়েছেন। এভাবে কখনো কখনো ভেগনেসের বাংলা প্রতিশব্দ রূপে অনির্বাচনীয়কে আমরা ব্যবহার করে থাকি। 5 নম্বর দেখো আভিমুখ্যহীনতা। প্রতিটি ভাষার প্রতিটি শব্দই বিশেষ কোনো না কোনো বস্তুকে কিন্তু নির্দেশ করে। বস্তুকে নির্দেশ করা শব্দের একটি অন্যতম অপরিহার্য বৈশিষ্ট্য। প্রতিটি ভাষার প্রতিটি শব্দই যেন বিশেষ বস্তুর অভিমুখে যায়, বিশেষ বস্তুর গায়ে লাগে বা গা স্পর্শ করে। যদি কোনো ভাষার কোনো শব্দ বিশেষ কোনো বস্তুকে নির্দেশ করতে না পারে, বিশেষ বস্তুর অভিমুখে না যেতে পারে বা কিংবা বিশেষ বস্তুর গা স্পর্শ করতে না পারে, তাহলে সেই ভাষায় সেই শব্দকে স্রেফ কয়েকটি বর্ণ সমষ্টি বলা গেলেও শব্দ বলে গণ্য করা যাবে না কোনো মতে। এমনকি সাধারণ ভাষায় যাদেরকে আমরা দ্ব্যর্থক বা অনেকার্থক শব্দ বলি, তারাও বস্তুকে নির্দেশ করে। যদি কোনো শব্দের 3টি অর্থ থাকে, তাহলে সেই 3টি শব্দই কিন্তু কোনো বস্তুকে নির্দেশ করবে। কোনো বর্ণ সমষ্টি শব্দের মর্যাদা পেতে হলে তাকে অবশ্যই কোনো না কোনো বস্তুকে নির্দেশ করতে হবে। কিন্তু ভেগ শব্দের এই বৈশিষ্ট্য নেই। ভেগ শব্দ কোনো বস্তুকে নির্দেশ করা তো দূরের কথা, বস্তুর ধারে কাছেও কিন্তু যেতে পারে না। তাই এই শব্দ স্বরূপতই আভিমুখ্যহীন। অর্থাৎ যেমন ধরো কারো মাথায় চুল কম, চুলের অভাবে মাথার উপর পেছন ভাগ দেখা গেলে তাকে আমরা টেকো বলি, কিন্তু এই শব্দটি কার গায়ে লাগবে, কার বেলা প্রযোজ্য সঠিকভাবে বলা মুশকিল। চুলের পরিমাণ কতটা কম হলে কোনো ব্যক্তিকে টেকো মাথা বলা যায় তা কিন্তু একটি অস্পষ্ট শব্দ, তাই শব্দটি আভিমুখ্যহীন। এভাবে আমরা কখনো কখনো ইংরেজি ভেগনেসের বাংলা প্রতিশব্দ হিসেবে আভিমুখ্যহীনতা শব্দটি ব্যবহার করে থাকি। 6 নম্বর দেখো
শিথিলার্থতা সবচেয়ে ব্যাপক অর্থে ভেগ শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে শিথিলতা শব্দটি বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় টেবিল বা চেয়ার শব্দটিকে সাধারণভাবে অস্পষ্ট বলা গেলেও অনির্দিষ্ট বা ভেগ বলা যায় না, কারণ এটা তো আমরা নির্দেশ করতে পারি চেয়ার বা টেবিলকে। তবে এই ধরনের শব্দে শিথিলতা শব্দটি ব্যবহার করা চলে। ধরা যাক পা ছাড়া একটি টেবিলের উপরি ভাগকে দড়ি দিয়ে দোলনার মতো করে ঘরের ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর এর উপর বই খাতা কলম রেখে কাউকে সামনে বসে পড়ালেখা করতে বলা হলো। এই ঝুলন্ত কাঠটিকে অবশ্যই কেউ টেবিল বলে অভিহিত করবে না। তাহলে এটিকে কি বলা হবে? এ থেকে স্পষ্ট বোঝা যায় যে টেবিল শব্দটিও ক্ষেত্র বিশেষে ভেগ, কিন্তু ভেগ হলেও কিন্তু তাকে কিন্তু অনির্দিষ্ট বলা যাবে না, কারণ এটা কিন্তু নির্দেশ করছে। এই ধরনের ক্ষেত্রে ভেগের বাংলা প্রতিশব্দ রূপে শিথিলার্থতা শব্দকে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা যে আলোচনা করলাম 6টি প্রতিশব্দ হিসেবে যে ভেগ শব্দটা আমরা কি করব, আর বা অস্পষ্ট শব্দটা প্রতিশব্দ হিসেবে কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু সর্বজন স্বীকৃত হিসেবে ভেগের হচ্ছে প্রতিশব্দ হিসেবে বাংলা অর্থ হিসেবে কিন্তু অস্পষ্টতাকেই ধরে নেওয়া হচ্ছে বা ধরে নিয়েছেন সব দার্শনিকরা, একমত হয়েছেন যে ভেগের যেটা বাংলা প্রতিশব্দ হবে সেটা হচ্ছে অস্পষ্টতা। আচ্ছা, আমরা এখন একটু অস্পষ্টতার স্বরূপ সম্পর্কে জেনে নিই। কোন শব্দ অস্পষ্ট হবে কেবল তখন যখন এমন কোন ক্ষেত্র বা দৃষ্টান্ত পাওয়া যাবে যেখানে বা যার উপর কথিত শব্দটি প্রযোজ্য হবে কিনা সে সম্বন্ধে যৌক্তিকভাবে আমরা নিশ্চিত হতে পারবো না। অর্থাৎ কোন শব্দ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে শব্দটি বর্ণিত বিষয়ের উপর প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি না। আরো সহজভাবে বলতে গেলে স্পষ্টতার অভাবকে বলা হচ্ছে অস্পষ্টতা। কোন শব্দের অর্থের মধ্যে যদি আমরা স্পষ্টতা, প্রাঞ্জলতা ও সুনির্দিষ্টতার অভাব লক্ষ্য করি তাহলে ওই শব্দকে বলে অস্পষ্ট শব্দ। তাহলে এক নজরে আমরা কি বলতে পারি? নট থিঙ্কিং অর এক্সপ্রেসিং ওয়ানস থট ক্লিয়ারলি অর প্রিসাইসলি। অর্থাৎ কি, কারো মানে কোনো চিন্তা বা কোনো হলো তোমার অভিব্যক্তিকে কিন্তু সেটা স্পষ্টভাবে প্রকাশ করতে পারছে না। নট হ্যাভিং এ প্রিসাইজ মিনিং, কোনো হচ্ছে স্পষ্ট কোনো মানে অর্থ নেই, এবং ল্যাকিং এক্সপ্রেশন ভ্যাকেন্ট, মানে সেটা হচ্ছে অভিব্যক্তিহীন। তাহলে সেগুলোকে আমরা বলতে পারছি অস্পষ্ট শব্দ। উদাহরণস্বরূপ কিন্তু আমরা সেইটা বলতে পারি যে ঠিক কোন বয়সের লোককে মধ্যবয়স্ক বলা যাবে এই বিষয়টি খুব একটা স্পষ্ট নয়। বর্তমান যুগের মানুষের গড় আয়ুর বিচারে 10 বছর বয়স্ক একজন মানুষকে যেমন আমরা মধ্যবয়স্ক বলতে পারি না, তেমনি 90 বছর বয়স্ক একজন মানুষকেও মধ্যবয়স্ক কিন্তু বলতে পারি না। তবে 40 বছর বয়সে কাউকে মধ্যবয়স্ক বলতে সাধারণভাবে কারো কোনো আপত্তি থাকবে না। আর এখানে মধ্যবয়স্ক নিয়ে বিতর্কটির সূত্রপাত ঘটে। 40 বছর বয়স্ক কাউকে মধ্যবয়স্ক বলা গেলে তার চেয়ে 1 বছর কম অর্থাৎ 39 বছর বয়স্ক কাউকে মধ্যবয়স্ক বলা যাবে না কেন? বিপরীতক্রমে কেনই বা তার চেয়ে 1 বছর বেশি 41 বছর বয়স কাউকে মধ্যবয়সী বলা যাবে না। এখন তর্কের খাতে যদি আমরা এদের সবাইকে মধ্যবয়স্ক বলে সাব্যস্ত করি তাহলে মধ্যবয়স্ক আসলে ঠিক কোন বয়সের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু সুনির্দিষ্ট বা সুনিশ্চিত ভাবে বলা যায় না। কাজে কত বছর বয়সে অধিকারী ব্যক্তির উপর মধ্যবয়স্ক শব্দটি প্রযোজ্য আর কত বছর বয়সের অধিকারী ব্যক্তির উপর মধ্যবয়স্ক মানে কথাটি প্রযোজ্য নয়, এই ব্যাপারে সন্দেহ থেকে যায়। আর এই সন্দেহের কারণে মধ্যবয়স্ক শব্দটির অর্থ অস্পষ্টতা চাদরে ঢাকা পড়ে যায়। আচ্ছা, এখন আমরা অস্পষ্টতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অস্পষ্টতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রয়োগ ঘটিত, একটা হচ্ছে ব্যক্তিজাত। প্রয়োগ ঘটিত অস্পষ্টতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাত্রিক, একটা হচ্ছে মিশ্রণ। আসলে আমরা একটু আলোচনা করি। মাত্রিক স্পষ্টতা, যখন কোনো নির্দিষ্ট শব্দকে তার প্রাসঙ্গিক বস্তুতে প্রযোজ্য কিনা তা বলা অসম্ভব হয় তখন সেই শব্দে প্রয়োগ ঘটিত অস্পষ্টতার অভাব ঘটে। মাত্রিক বা মানগত অস্পষ্টতা প্রয়োগ ঘটিত অস্পষ্টতার একটি হচ্ছে রূপ। দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের শব্দের সম্মুখীন হই, মনের ভাব প্রকাশ করতে গিয়ে নানা ধরনের শব্দ প্রয়োগ করি। যে ধরনের শব্দে পরিমাপ ধর্ম থাকে যা বিভিন্ন মাত্রা বা মাত্রিক তারতম্য অনুসারে কোনো মাপকাঠিতে ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান অনুকূলে বিন্যস্ত করা যায় সেই শব্দের অস্পষ্টতাকে বলে মাত্রিক অস্পষ্টতা। এই ধরনের অস্পষ্টতার উদাহরণ হিসেবে কিন্তু সেই আমরা এই মধ্যবয়স্ক কথাটা বলতে পারি। অথবা অনুরূপভাবে কিন্তু শিশু, কিশোর, যুবক, পৌর প্রভৃতি শব্দের মধ্যে অস্পষ্টতা রয়েছে। আরো এই ধরনের স্পষ্টতাকে বলে মাত্রিক বা মাত্রাগত স্পষ্টতা। এই ধরনের স্পষ্ট সম্পর্কে রোমান দার্শনিক এম.টি. সিসেরো বলেছিলেন, বিভিন্ন মাত্রার ব্যক্তি বা বস্তুকে দেখে যদি আমাদের পরস্পর জিজ্ঞাসা করা হয় যে ওই ব্যক্তি ধনী না নির্ধন, বিখ্যাত না অখ্যাত, দূরবর্তী বস্তুগুলোর সংখ্যা বেশি না কম, ওই বস্তুটি বড় না ছোট, দীর্ঘ না হ্রস্ব, প্রশস্ত না সংকীর্ণ, তাহলে এদের মধ্যে মাত্রাগত হ্রাস-বৃদ্ধির কোনো পর্বে এ সম্পর্কে কোনো সুস্পষ্ট উত্তর দেওয়া যাবে বলে আমাদের মনে হয় না।
অর্থাৎ আমরা কিন্তু প্রতিনিয়তই এই অস্পষ্টতার সম্মুখীন হচ্ছি। 2 নম্বর দেখো মিশ্রণ অস্পষ্টতা। একটু আমরা যেটা বললাম যে মাত্রিক অস্পষ্ট, সেটা কিন্তু আসলে সাধারণ একটা রূপ, অস্পষ্ট সাধারণ বলতে পারি, কিন্তু মিশ্রণ অস্পষ্ট সেটা কিন্তু একটা অস্পষ্টের একটা জটিলতম রূপ। প্রয়োগ গঠিত অস্পষ্ট আরো একটি বিশেষ ধরন হচ্ছে মিশ্রণজাত অস্পষ্টতা। মাত্রিক অস্পষ্ট জাত শব্দের বেলায় শব্দে বহু বৈশিষ্ট্যকে আমরা একটি রেখাচিত্রের ভিত্তিতে চিহ্নিত করতে পারি, কিন্তু মিশ্রণজাত অস্পষ্টতার ক্ষেত্রে শব্দের ব্যক্ত বৈশিষ্ট্যকে একটি মাত্র রেখাচিত্র দিয়ে চিহ্নিত করা যায় না। এই জাতীয় অস্পষ্টতার ক্ষেত্রে একটি নয় বহু রেখাচিত্রের প্রয়োজন হয়। তার মানে এই ধরনের মিশ্রণ অস্পষ্টতা জাতীয় শব্দের প্রয়োগে একটি নয় বহুবিধ মানদণ্ডের প্রয়োজন পড়ে। অবশ্য আমাদের এই কথা অর্থ নয় যে এই ধরনের শব্দ দ্ব্যর্থক বা অনেকাত্মক। কোনো কোনো শব্দ দ্ব্যর্থক বা অনেকাত্মক হলেও তার প্রতিটি অর্থের কিন্তু একটি সুনির্দিষ্ট বা একমাত্রিক মানদণ্ড থাকতে পারে। কিন্তু এই কারণে আমরা ইতিমধ্যে একথা বলার চেষ্টা করেছি যে চূড়ান্ত বিশ্লেষণে শাব্দিক স্পষ্টতা নয় বরং শাব্দিক দ্ব্যর্থকতাই শব্দের অবাঞ্ছিত বৈশিষ্ট্য। যাই হোক, মিশ্রণজাত অস্পষ্টতার বৈশিষ্ট্য হলো যার প্রয়োগের কোনো সুনির্দিষ্ট সত্তাবলী নেই। অর্থাৎ কি মাত্রিক অস্পষ্টতা কিন্তু আমরা দেখলাম যে একটা কিন্তু মাত্রার মাধ্যমে মাত্রা থাকে, সেটার মাধ্যমে কিন্তু আমরা আলোচনা হয়তো সেটা মধ্যবিন্দু আমরা পাই না খুঁজে, যেমন মধ্যবয়স্ক যেটা দেখলে যে আমরা এটা মধ্যে কতটুকু হলে হলো মধ্যবয়স্ক বলে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু যেখানে মিশ্রণ অস্পষ্ট সেখানে এমন একটি অনেক কিছু এমন অনেক ধরনের শব্দ আছে যেখানে যে তার কোন বৈশিষ্ট্যের জন্য যে আমরা তাকে এটাকে একটা স্পষ্ট শব্দ বলে সেটা আমরা আসলে খুঁজে পাই না। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মিশ্রণ থাকে, বিভিন্ন ধরনের সত্তাবলী থাকে। মিশ্রণজাত মিশ্রণজাত স্পষ্টতার বৈশিষ্ট্য এমন যে যার প্রয়োগের কোনো সুনির্দিষ্ট সত্তাবলী নেই। তার মানে এই ধরনের স্পষ্টজাত শব্দকে বচনে ব্যবহার করতে হলে তার আবশ্যিক ও পর্যাপ্ত উভয় ধরনের সত্যই অস্পষ্ট থাকে। তোমরা নিশ্চয় জানো, তোমরা সেকেন্ড ইয়ারে লজিকে পড়েছিলে, মনে আছে নিশ্চয় তোমাদের, যে আবশ্যিক এবং পর্যাপ্ত সত্য কি। আবশ্যিক সত্য হচ্ছে সেগুলো যেগুলো ছাড়া আসলে কোনো ঘটনাই কিন্তু ঘটে না বা কোনো কিছুকে আমরা সেটা বলতে পারি না। আর পর্যাপ্ত সত্য কি, যেটা হলো থাকলেই ঘটনাটা ঘটে থাকে। তাহলে মানে এই দুইটা জিনিসই থাকে, এই সত্যগুলো থাকতে হবে, সত্যগুলো থাকলেই কিন্তু হচ্ছে তোমার একটা জিনিসকে আমরা কিছু বলতে পারি। কিন্তু এই যেটা হলো মিশ্রণ অস্পষ্ট সেই সব শব্দের ক্ষেত্রে কিন্তু এই দুইটা জিনিসই মানে এমন ভাবে অস্পষ্ট থাকে যে আমরা এটার জন্য পুরো শব্দটাই আর এই শব্দটা যে বাক্যে ব্যবহার সেই পুরো বাক্যটি কিন্তু অস্পষ্ট হয়ে যায়। এই ধরনের শব্দের এমন কোনো এই ধরনের শব্দের সংজ্ঞানে এমন কোনো লক্ষণ নেই যা ওই শব্দটিকে কোনো বচনে প্রয়োগের আবশ্যিক বা পদ্ধত শব্দরূপে গণ্য হতে পারে। আসো আমরা একটু দেখি, যেমন ধর্ম শব্দটা নিয়ে এখানে অনেক জটিলতা সৃষ্টি হয় বা এটা একটি মিশ্রণ জাত হচ্ছে অস্পষ্টতা। ডব্লিউ.পি. আলেস্টন কিন্তু এই ধর্মের বিভিন্ন বৈশিষ্ট্য দেন এবং বৈশিষ্ট্য দিয়ে বলেন যে এইগুলোর ভিত্তিতে আমরা মনে করি যে একটি ধর্মকে বা ধর্মের মধ্যে একটি ধর্ম শব্দের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ধরনের বৈশিষ্ট্য রয়ে যায় যেগুলোর ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারি না যে আমরা কোনটাকে কি ধর্ম হিসেবে একটা শব্দকে আখ্যায়িত করতে পারি কিনা। তো আমরা একটা দেখিনি যে ধর্ম শব্দটি কিভাবে হচ্ছে মিশ্রণজাত বা একটা জটিল ধরনের রূপ হয়ে যায়, অস্পষ্ট জটিল ধর্মের রূপে পরিণত হচ্ছে। যেমন ধর্ম শব্দে আলেস্টনের মতো ধর্মের মধ্যে একটি বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো কি, যে অতিপ্রাকৃত সত্তায় ঈশ্বর বা বহু ঈশ্বর বিশ্বাস থাকে। 2 নম্বর দেখো ঐশ্বরিক এবং ইহজাগতিকতার মধ্যে পার্থক্য থাকবে। ঐশ্বরিক বস্তুকে ঘিরে আচার অনুষ্ঠান থাকবে, এমন একটি নৈতিক বিধান বা ঈশ্বর পদ্ধতি থাকবে। সেই সব ধর্মীয় অনুভূতি, ভয় মিশ্রতা, শ্রদ্ধা, রহস্যময়তা, ধারণা, পাপবোধ, ভক্তি ইত্যাদি যা কোনো ঐশ্বরিক বস্তুর উপস্থিতিতে বা আচার অনুষ্ঠান পালন করার বা যা ঈশ্বর সংক্রান্ত উৎপন্ন হয়। প্রার্থনা বা ঈশ্বরের সাথে যোগাযোগ অন্যান্য মাধ্যম থাকবে। একটি জগৎ দর্শন যা জগতের সামগ্রিক একটি চিত্র এবং ওই জগতের মধ্যে ব্যক্তি কি স্থান তার নির্ধারণে একটি পরিপূর্ণ তাৎপর্যময় আলোচনা থাকবে। উপরিউক্ত জগৎ দর্শনের ভিত্তিতে একজন ব্যক্তির সার্বিক জীবনযাপনের একটি চিত্র থাকবে। উপরিউক্ত বৈশিষ্ট্য সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন থাকবে। তার মানে ধর্মের মধ্যে কিন্তু এগুলো বৈশিষ্ট্য থাকবে। এখন আমরা দেখি যখন একটি সাংস্কৃতিক সত্তায় উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন ঘটে তখনই তাকে আমরা আদর্শগত করে ধর্ম বলি, বা এই অর্থে রোমান ক্যাথলিক ধর্ম, গোড়া ইহুদি ধর্ম এবং অক্ষীয়বাদ যেটা একটা গ্রীসের ধর্ম, এর মধ্যে ধর্মের এইসব বৈশিষ্ট্য কিন্তু পরিলক্ষিত হয়। আমরা বলতে পারি উপরিউক্ত বৈশিষ্ট্য সমন্বয়ে ধর্ম শব্দটি প্রয়োগের পর্যাপ্ত সত্য। কিন্তু প্রশ্ন হলো সেটি কি আবশ্যিক বা প্রয়োজনীয় সত্য? যদি এক বা একাধিক বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাহলে কি হবে? আমরা কি তখনও সেই সত্তাকে ধর্ম বলে অভিহিত করতে পারি? উত্তর হলো অবশ্যই পারি। কারণ নম্বর দেখো, আচার অনুষ্ঠান এবং কিছু বস্তুকে ঐশ্বরিক বস্তু হিসেবে পৃথকীকরণ করাকে প্রতিষ্ঠান ধর্ম ও ইসলাম ধর্মে কম গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে। এবং 2 নম্বর দেখো, কোয়েকার এবং এই ধরনের অন্যান্য ধর্মীয় গোষ্ঠী আচার অনুষ্ঠান এবং ঐশ্বরিক বস্তুর পৃথকীকরণ সম্পূর্ণভাবে বর্জন করেছে এবং
মরমী অভিজ্ঞতা চর্চার উপর অধিক গুরুত্ব দিয়েছে। গ নম্বর দেখো, প্রাচীনতম সমাজ ব্যবস্থা নৈতিক বিধানের সাথে কালতীয় ধর্মতত্ত্বের কোনো সম্পর্ক নেই। নৈতিক বিধি বিধানসমূহের উৎপত্তি অতিপ্রাকৃত কোনো সত্তা থেকে নয়, বরং তাদের উৎপত্তি উপজাতীয় পূর্বপুরুষের মাধ্যমে। ঘ নম্বরে দেখো, হীনযান বৌদ্ধ ধর্ম অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস করে না। এ ধর্ম মনে করে নৈতিক নিয়ম মেনে চলা এবং ধ্যানে অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি এমন এক অবস্থায় উপনীত হতে পারে যেখানে তার সব ধরনের আকাঙ্ক্ষা নির্বাপিত হয়ে যাবে। এবং একটা 5 নম্বর দেখো বা 9 নম্বর দেখো, যে ধর্মের জন্য সামাজিক গোষ্ঠীর প্রয়োজন নেই, একজন ব্যক্তি তার নিজস্ব ধর্মকে বিকশিত করতে পারে। উদাহরণস্বরূপ আমরা কিন্তু স্পিনোজার কথা বলতে পারি। স্পিনোজা এমন একটি ধর্মের উল্লেখ করেছিলেন যার ভিত্তি হবে বিশ্বের অব্যক্তি প্রকৃতি যা ঘটছে তা শান্ত এবং আনন্দপূর্ণ গ্রহণে স্বীকৃতি বা অনুমোদন। তার মানে কি, এই যে আমরা 5টি বৈশিষ্ট্য দেখলাম, তার মানে কি আমরা ধর্মে যেগুলো বৈশিষ্ট্য কোনটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, কোনটার মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য নেই, তাহলে সেক্ষেত্রে কি আমরা তাতে সেটাকে ধর্ম বলতে পারবো না? আমরা একটু দেখে নিই। উপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপরোক্ত অনেক বৈশিষ্ট্য সমন্বয়ে আমরা ধর্ম শব্দটি ব্যবহারে কিন্তু অনিশ্চিত থেকে যাচ্ছি। যা আগে থেকেই বলা হয়েছে, আমরা বলতে পারি সব বসে থাকলে তাকে আমরা ধর্ম বলবো, কোনোটা বা প্রায় কোনোটা না থাকলে তাকে ধর্ম বলবো না। কিন্তু এই দুইয়ের মাঝামাঝি ক্ষেত্রে কিছু জিনিস রয়েছে যার ক্ষেত্রে শব্দটির প্রয়োগ অনিশ্চিত। হয়তো আমরা যে উপরে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম বিভিন্ন ধর্মের, সেখানে হয়তো একটা উপস্থিত আছে, অনেকটা উপস্থিত নাই, কিন্তু তাকে আমরা ধর্ম বলছি। কিন্তু এমনও কিছু আছে যেখানে হচ্ছে যে দুইয়ের মাঝামাঝি অবস্থানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ধর্ম বলতে পারবো কিনা। যেমন ধরো যে মানবতাবাদ, হীনযান, বৌদ্ধ ধর্ম বা সাম্যবাদ, এসব তথাগত ধর্মের ক্ষেত্রে কি বলা যায়? এর কোনটি ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করে না। কিন্তু উদাহরণস্বরূপ সাম্যবাদে অন্য বৈশিষ্ট্য যেমন লেনিনের দেহ, মার্কসের রচনাগুলি ইত্যাদিকে পবিত্র ও শ্রীকত্বে বস্তু হিসেবে কিন্তু গ্রহণ করা হয়। উপরোক্ত সাম্যবাদে একটি নির্দিষ্ট জগৎ দর্শন রয়েছে যা ধর্মের একটি প্রধান বৈশিষ্ট্য। একইভাবে প্রাচীনতম আদিম সমাজ ব্যবস্থার কথা ধরা যাক, এই সমাজে আচার অনুষ্ঠান পালন করাই আসল ধর্ম। এই ধর্ম মতে ব্যক্তিক ঈশ্বরের কোনো স্থান নেই। তাহলে কি একে আমরা ধর্ম অভিহিত করব না? এর কোনো সুস্পষ্ট উত্তর কিন্তু আসলে জানা নেই, এবং নেই বলেই ধর্ম একটি অস্পষ্ট শব্দ। তোমরা বুঝতে পেরেছো যে আমরা মানে আমরা এত কিছু মানে এত বৈশিষ্ট্য থাকার পরেও কিন্তু যেগুলোর বৈশিষ্ট্য আছে বা বৈশিষ্ট্য নেই, কয়েকটা পর্যাপ্ত সত্য আছে, আবশ্যক সত্য, কিন্তু তার এই যে আমরা দেখলাম যে মানবতাবাদ, হীনযান ধর্ম, সম্ভব, তাহলে তাদেরকে আমরা কি ধর্ম বলবো না? সেটা কিন্তু ধর্ম হিসেবে কিন্তু পালন হয়ে আসছে বা অনেকে মানছে। তাই সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ধর্ম শব্দটি অস্পষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমরা দেখি ব্যক্তিজাত অস্পষ্টতা। কোন শব্দ যখন কোনো ধরনের বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য বা আমরা জানলেও শব্দটির লক্ষণ এক না একাধিক তা ঠিক করতে পারি না, তখন ওই শব্দে যে ধরনের অস্পষ্টতা সৃষ্টি হয় তাকে বলে ব্যক্তিজাত অস্পষ্টতা। ধরা যাক একটি টেবিলের প্রতিটি কোণায় 2টি করে ছাপ রয়েছে। এখন টেবিলটার প্রতিটি কোণায় যে ছাপ বা নকশা রয়েছে তাকে কি আমরা একটা নকশা বলবো নাকি 2টি নকশা বলবো? টেবিলটার কোণায় অঙ্কিত পাশাপাশি 2টি ছাপ বা নকশার মধ্যে কতটুকু দূরত্ব থাকলে আমরা একে 2টি নকশা বা ছাপ বলবো? টেবিলটার কোণায় যা দেখছি তা কি একটি না 2টি নকশা? এই ব্যাপারে যখন আমরা অনিশ্চিত থাকি তখন এই ধরনের অস্পষ্টতাকে বিশ্লেষণী দার্শনিকরা ব্যক্তিজাত বা ব্যক্তিকরণের অস্পষ্ট বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা স্পষ্টতা সম্পর্কে জানলাম এবং তার প্রকারভেদ সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে স্পষ্টতার বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, স্পষ্টতার কারণ নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা আশা করি একটু হলেও উপকৃত হয়েছে। তোমরা বই থেকে দেখবে, আমরা এখানে একটু ডিটেলস ভাবে কিন্তু আমি আলোচনা করছি। তোমরা যখন পুরো 2টা ক্লাস নিয়ে নিবো অস্পষ্ট, তখন তোমরা হচ্ছে স্লাইড দেখে এবং বই দেখে কিন্তু একটু নোট করে নিবে, একটু সংক্ষিপ্ত করে নিবে, উদাহরণগুলো একটু সংক্ষিপ্ত করে নিয়ে নোট করে ফেলবে। তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় এক্সাম ভালো হবে। আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ।